প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধে কথায়। কে কেমন আছেন? এখন আসলে এই প্রশ্নটা খুবই অবান্তর, কারণ আমরা আসলে কেউই তেমন একটা ভালো নাই। সমাজ, রাষ্ট্র বা সামাজিক সংগ্রাম যখন ভিন্ন দিকে ধাবিত হয় বা সোসাইটিতে যখন কোনো মন খারাপের চিরবিষণ্ণ কোনো বিষয় সামনে আসে, তখন কারোরই মন ভালো থাকার কথা না। হ্যাঁ, আসিয়া বা শিশু ধর্ষণ আমাদের দেশে নতুন না, দক্ষিণ এশিয়াতে নতুন না, কিন্তু এই সিভিল সোসাইটি এত উন্নত বিশ্বে, এত উন্নত সময়ে আমরা যখন এই পৈশাচিক আচরণগুলো দেখি, তখন আসলে বাকরুদ্ধ হতেও খানিকটা সময় লাগে যে আমরা কোন সমাজের ভেতরে বাস করছি। এত এত মোটিভেশনাল স্পিকার, এত এত সামাজিক বিপ্লব, ভিডিও, বিনোদন, এর বাইরে এই যে পিশাচগুলোর সামনে কোন ধরনের সোসাইটি দেখে, তারা কিভাবে বিলং করে নিজের আত্মীয়দের ভেতরে, এটা আপনি ভাবতে গেলে কিছু বলতে পারবেন না, কিছু লিখতে পারবেন না। তো সে কারণে স্টাক ছিলাম। তারপর মনে হলো যে এই সময়টার অনুভবগুলো আমি যেহেতু সাথে সাথে কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব স্বাভাবিকভাবে বলেছি যে যারা এই ধর্ষকের পক্ষে হয়ে ওকালতি করবে, তাদেরকে সামাজিকভাবে আপনি বয়কট করুন। এবং এটি আমার একদম ব্যক্তিগত চাওয়া। এ চাওয়ার সাথে অন্য কোনো দুর্বিসন্ধি বা অন্য কোনো উদ্দেশ্য বিদেহ নেই। ঠিক এখানেও বেশ কিছু বিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত ব্যক্তিরা লিখলেন মানবাধিকারের কথা, কোট আনকোট মানবাধিকার। এই মানবাধিকার বিষয়টা না, ঠিক আপনি দেখবেন যে পিশাচ, খুনি, ধর্ষক, লুটতরাজ, জমি দখলকারী, বাবা মাকে নির্যাতন করা, এইসব মানুষদের পক্ষে কথা বলার জন্য উস্কে দেয়। অবশ্যই সমাজ চলবে রাষ্ট্রীয় নীতিমালায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোরাল, যদি সোসাইটি থেকে তাকে যদি প্রেইজ করেন না, তারও মানবাধিকার বা তার অধিকার রয়েছে কথা বলার, সেই ক্ষেত্রে সত্যিকার অর্থেই প্রচণ্ডভাবে বিষণ্ণ করে দেয়। এবং এইসব বিষণ্ণতায় আমি আসলে অন্য কোনো বিষয়ে সাদাসিধে কথা বলতে পারিনি গত কয়েকদিন। সমাজে ফেসবুক এখন একটা সিভিল সোসাইটিতে এত পরিচিত, এত প্রবাহমান একটা বিষয় যে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি বা রাতে ঘুমানো অবধি সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। এখানে বিভিন্ন রকম মানুষ আপনাকে দেখছে। এই দেখাদেখির ক্ষেত্রে যত বুলি হয় রাস্তায়, প্রতিটা মেয়ে প্রতিদিন প্রতিনিয়ত নানানভাবে বুলির শিকার হন। আমি যখন কথা বলছি, ঠিক তার আগের দিন পাগল সেজে কন্টেন্ট ক্রিয়েটর বানাচ্ছিল। মানে আমাদের মনিটাইজ ডলারে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোনো উপায়ে উদ্ভট বিকৃতভাবে এলেও তার কন্টেন্ট হিট করতে হবে। এখন খালিদ মাহমুদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। এটা খুবই 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 সুখবর একটা, এবং খুব তড়িৎ গতিতে পাগল সেজে নানান রকম নারীদের উত্ত্যক্ত করছিলেন। এবং এই উত্ত্যক্ত করার প্রেক্ষিতে বেশ কজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লেখালেখি করে, এবং তার পরবর্তীতে দেখা যায় যে ওকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে। শাস্তি কি হয়েছে, কতক্ষণ ছিল, কবে জামিন পেল বা পাবে, এই বিষয়টার ফলো আপ হয় না। কিন্তু তার যে বিকৃত মস্তিষ্ক, সেটাকে আপনি ঠিক করতে পেরেছেন বা পারবেন? পাওয়াটা কিন্তু মুশকিল। সো আমাদের এই কাউন্সিলিংগুলো খুব জরুরি। আমরা আসলে কি শেখাচ্ছি, কি শিখছি, বাবা মারা তার সন্তানকে কিভাবে গড়ে তুলছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এই যে বলয়, এই বলয়টা কিন্তু খুবই সাংঘর্ষিক। উচ্চবিত্তরা আপনারা সবসময় দেখবেন যে সমাজের এমন একটা লেয়ারে বাস করে, তারা শুধু দুঃখ পায়। হ্যাঁ, সত্যি, আপনি অবাক হচ্ছেন। উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা সবচেয়ে বেশি দুঃখ পায়, একটুতে আহা উহু করতে থাকে, কারণ তাদের ভেতরে দুঃখ বিলাস করার একটা সময় থাকে। তো সেই সময়টা তারা কাজে লাগায়। বাকি গেল নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মধ্যবিত্ত। এরা সারা জীবন একটা জীবনের টানাপোড়েনে নিঃশ্বাস নিয়ে বাঁচতে, সন্তানদের লালন পালন করতে করতে বুড়ো হয় এবং এরপরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। আমি এই প্রাসঙ্গিকতায় এই কথা কেন টানলাম জানেন? কারণ অনেকেই হয়তো রাগ করবেন, অনেক হয়তো অন্যভাবে দেখবেন বা অন্য ব্যাখ্যা থাকতে পারে। সমাজে পথভ্রষ্ট হয়, অর্থাৎ এই যে খালিদ নামে যে পাগল, মানে হারামি আর কি, ও তো পাগল না, ও তো বড় শয়তান। এই খালিদরা বেড়ে ওঠে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর সোসাইটি থেকে। দেখবেন এই দুই সোসাইটি সবচেয়ে ভয়ঙ্কর, একদম নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত। এখানে আমি কোনো বর্ণ বিন্যাস ক্লাসিফিকেশন করতে আসিনি বা করার চেষ্টাও নাই, কিন্তু আমাদের এই সমাজে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেজন্য সামাজিক প্রতিরোধটা খুব জরুরি। হ্যাঁ, রাজনৈতিকভাবে অনেক মব, রিভার্স ন্যারেটিভ ইত্যাদি নানান শব্দ আমরা পাচ্ছি। আমার টকশোতেও অনেক বিজ্ঞজনরা সেগুলো বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু বাংলাদেশে মানুষ আসলে অদম্য, এবং সে কারণেই প্রত্যেকটা ক্রাইসিসে এমনভাবে এক হয়ে যায়, তখন আর কাউকে গোনার টাইম থাকে না। সো শাহবাগে যেমন মিছিল হচ্ছে, তুমি কে আমি কে, আছিয়া আসিয়া, ঠিক একইভাবে এই উদ্যম, এই অদম্য মানুষগুলো আসলে বাংলাদেশ।
সাথে কথা একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, এই আসিয়ার এই মুমূর্ষু অবস্থা নিয়ে আসলে কথাগুলো বলতে পারিনি, তাই সেটি বলে আজকে শেষ করি। একটু এলোমেলো হচ্ছে আজকের কথাগুলো। জুলহাস নামে মানিকগঞ্জের একটা ছেলে হেলিকপ্টার বানিয়েছে। এখন দেখেন আমাদের সোসাইটি কিন্তু এতটা কৃপণ, এতটা কাঙাল যে কাউকে ধন্যবাদ কিন্তু দিতে চায় না। ধরেন আমি যুক্তরাষ্ট্রে আছি, আরও কিছুদিন থাকবো, পরে দেশে ফিরবো। এখানে একটা প্রতিযোগিতা হয়, কে কার কাছ থেকে থ্যাংক ইউ নেবে। বিশ্বাস করবেন না, এবং যারা এসছেন তারা তো জানেন, প্রত্যেকে একটা দরজা, কমন গেটের দরজা খুলে দিলে পরের জনের জন্য দাঁড়িয়ে থাকে তার কাছ থেকে একটা থ্যাংক ইউ শুনবে বলে। এবং এই যে শিষ্টাচার, এই শিষ্টাচারগুলো অদ্ভুত কাজে দেয়। আপনি যদি সারাদিনে 10 থেকে 12টা থ্যাংক ইউ শোনেন, তাহলে আপনার কাজের গতি দেখবেন বেড়ে যাবে। অনুপ্রেরণাটা খুব জরুরি। তো এই জন্যই বলছি যে জুলহাস ছেলেটা মেকানিক, অর্থবিত্তে অতটা সামর্থ্যবান না। নিজে ইউটিউব দেখে বা টিউটোরিয়াল ঘেটে একটি উড়োজাহাজ বানিয়েছে, সেটি উড়িয়েছে, ঠিকঠাক ল্যান্ডিং করেছে। এরপরে দেখবেন যে বেশ কজন একটা গ্রুপ বেঁধে তাকে ট্রল করছে যে 113 না 103 বছর আগে কেউ যে প্রথম উড়োজাহাজ বানানো হয়েছিল, জুলহাস নাকি জানাই দিচ্ছে যে আমরা 100 বছর পিছায় আছি বাংলাদেশ। তো যেই বলদটা এই যে পোস্টটা বানায় বিকৃত মজা নিল, ও কিন্তু সারাদিন দেখবেন এরোর বুলি করে, এরোর ভুল ধরে, নিজে কোনো কাম করে না। তো সমাজে মধ্যবিত্ত শ্রেণীর আবার এই কাজগুলো করে, নিম্নবিত্ত এবং উচ্চবিত্তরা এই যে মুক্তকারী পাগল বা এই টাইপের কাজ শুরু করে দেয়। আর মধ্যবিত্তরা দেখবেন কেউ, সবাই না, সবাই করলে তো আর একটা সোসাইটি কখনো বিলং করে না বা দাঁড়ায় না বা চলতে পারে না। সো মধ্যবিত্তের কেউ আছেন, এটা কি করছে, ওটা কি করছে। তো জুলহাস একটা বানাইছে, এটা 1-2 দিনের কাজ না। অন্যান্য পেশার কাজগুলো থেকে সময় বের করে একটা জিনিস তৈরি করেছে। তো তুই কর, তুই একটা গাড়ি বানা যে মোটর দিলে একা চালানো যায়, কিংবা একটা সফটওয়্যার ডিজাইন কর, নাহলে একটা কম্পিউটারের নতুন ডাটাবেস তৈরি কর বা নতুন প্রোগ্রামিং বের কর। সেগুলোতে কিন্তু নাই। আমরা আছি শুধু নেগেটিভ সমালোচনা, কিভাবে ওকে দমন করা যায়। এর পাশাপাশি ব্র্যান্ডিং নিয়ে বিক্রি করাটা শুরু হয়। যে ধর যাক, জুলহাসের কথাই বলি, জুলহাস খুব দারুণ উদ্যোগ নিয়েছে, করেছে, অভিনন্দন। কিন্তু এরপরে দেখবেন কয়েকটা রাজনৈতিক দল ব্যানার নিয়ে হাজির, কেউ তার প্রতিষ্ঠানের ব্যাগসহ ছবি তুলাচ্ছে, অর্থাৎ তার ওই ফিলিংটা বিক্রি করার চেষ্টা করছে। তো 2 ধরনের শ্রেণীর মানুষ কিন্তু পাওয়া যায়। একটা অনুপ্রেরণা দিবে না, ভুল খুঁজবে, বা এটা করলে তো এটা হয়তো, ওটা করলে এটা হয়তো, এগুলো বলতে থাকবে। আরেক দল খুঁজবে যে এই সুযোগে আমার ব্র্যান্ডিংটা করে আসি। আমি জানি না আমার এলোমেলো কথা আজকে কেমন লাগছে, কিন্তু সত্যিকার অর্থে ভীষণ বিষণ্ণ। আমি একজন বাবা হয়ে কখনো নিউজ ফিডে যেতে পারছি না, যাওয়াটা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে যদি আলোকিত না করতে পারি, সমাজ দাঁড়াবে না। সমাজ না দাঁড়ালে ভীষণ বিশৃঙ্খল তৈরি হবে। তখন আর সাঁড়াশি অভিযান বা অমুক খান করেও কোনো লাভ হবে না। তাই আমাদের এই সোসাইটির সংগ্রাম যেমন চলতে থাকে, তেমনি একই সাথে আমাদের এখন ফেসবুকে বা মোটিভেশন স্পিকারের বাইরেও আলোকিত মানুষ প্রয়োজন, যে মানুষগুলো হেঁটে পথ চলে বলবে এটা করো না, ওটা করো, একটু এগুলি বলবে বাহ তুমি তো দারুণ করেছো। অর্থাৎ অনুপ্রেরণা আর বারণ দুটো একসাথে চলা প্রয়োজন। তো ভালো থাকি, ভালো রাখি। আমার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আজকে খুবই এলোমেলো কথা বলছি, কিন্তু সামাজিক বিপ্লবটা খুব জরুরি। যে বিপ্লবে হারতে নেই, পরাজিত হতে নেই। যে দৃশ্য আমাদের অনেক দিন মন খারাপ করে দেয়, অনেক দিন ধরে ডাউন করে দেয়, সেই দৃশ্যের গল্প বলতে না হয়। আসিয়া আমাদের মেয়ে, ওর হাসপাতালের ছবিটা যে তুলেছে, যে পোস্ট করেছে, আমি এইসব ছবি আসলে নেওয়া যায় না। সবাই অনেক ভালো থাকি, ভালো রাখি। আপনি আমার পাশে মানুষটিকে সাদাসিধে কথায় আমার এই কথাগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ। মতামত দেবেন, ভালো থাকবেন।